আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আহ, আমি আজকে একজন অন্যতম একজন অতিথি নিয়ে আসছি। আজকে আমরা জনাব কাউন্সিলর ফয়জুর রহমান সাহেবকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ফয়জুর ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন ভাই। তো ভালো আপনারা আছেন? জানেন যে আমি ভালো, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে মানে বিভিন্ন আমাদের কমিউনিটির যারা সিক্রেট হিরো বা হিডেন হিরো রয়েছেন তাদেরকে আমি চেষ্টা করি প্রমোট করবার। তো আমি অনেক কাউন্সিলরকে চিনি, নিজেও কাউন্সিলর ছিলাম, আপনারা অনেকে জানেন। তবে ফজির ভাই সত্যি মানে একজন খুবই মানে অ্যাক্টিভ, আমরা গর্ব করি তাকে নিয়ে। তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর হয়েছেন লন্ডন বার অফ রেড ব্রিজ থেকে। এবং উনি রেড ব্রিজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তো বটেই, এবং আরো অনেক পদ রয়েছে। উনি অবশ্য বলবেন, ওনার মুখ থেকে আপনারা শুনবেন। ফয়জুর ভাইকে সবসময় মানে বিভিন্ন মিটিং মিছিল দেখা যায়। এবং সবসময় মানে এমন একটা মানুষ যে ভেরি অ্যাক্সেসিবল। অনেক সময় দেখা যায় বিভিন্ন ওই যে আপনার যারা প্রতিনিধিরা রয়েছেন মানে মানুষে অভিযোগ করে যে মিলে না, ফোন করলে মিলে না, ইমেল দিলে মিলে না, কিন্তু ফজলুর ভাইকে কিন্তু আপনি রাত্রে 12টার সময় কিন্তু ফোন দিলে কিন্তু উনি আনসার করেন। তো এইটা একটা বৈশিষ্ট্য, আর আমি মনে করি উনি একজন প্রকৃত একজন সমাজসেবক। আহ তো এই ধরনের মানুষ আসলে আরো বেশি দরকার আমাদের সমাজে। তো ফয়জুল ভাই, আহ আপনি কাইন্ডলি যদি আপনার আহ ইয়েটা একটু হিস্ট্রিটা বলে নাকি, যে আপনার কিভাবে রাজনীতিতে আসলেন, কিভাবে এই দেশে প্রথমে আসলেন এবং রাজনীতিতে আসা, আপনি যদি কাইন্ডলি বলেন। ধন্যবাদ রুহুল আমিন ভাই এবং শ্রোতা দূরের ও কাছের শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে আমরা আজকের এই টক শোতে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি সবাই ভালো আছেন। আর আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য আপনার এই টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশে আসছি 1978। তো মামাই আসছে আমার বাবার সাথে। বাবা থাকতেন ইস্কান্তপে। তো আমার বাবা আমার জন্মের আগ থেকে এ দেশে আসছেন। আমি আমার মা ছোট ভাই বন্ধুকে নিয়ে আসছি। আসার পরে ইস্কান্তপ থাকছি। বাবা থাকতেন সেখানে সেখানে উঠলাম। প্রায় 6 মাস থাকছি সেখানে সেখানে কলেজে স্টাডি করলাম। তখন আমি মা বাবার বড় ছেলে হিসাবে আমি দেখলাম বাবা খুব কষ্ট করতেছেন। 8 ঘন্টা কাজে যেতেন, 16 ঘন্টা ওভারটাইম করে আসতেন। তা আমি বললাম আপনি এত কষ্ট করতেছেন, আমি যখন বড় হয়ে গেছি বা আমি তো কাজের বয়স আমার বয়স 18-এর উপরে হয়ে গেছে, আমি কাজে যাব। না না, তুমি কাজ করবে না, তুমি পড়ো, কলেজে যাও, ইউনিভার্সিটি যাও, লেখাপড়া করো, কাজ পরে পাওয়া যাবে। আমি বললাম না, লেখাপড়া আমি আলহামদুলিল্লাহ যতটুকু করছি ঠিক আছে। এখন ছোট ছোট ভাই বোনরা আছে, তারা কলেজ ইউনিভার্সিটিতে যাবে, আমি আপনাকে হেল্প করতে চাই, আমি কাজে যাব। আপনার দুঃখ কষ্ট দেখে আমার আর ভালো লাগতেছে না। প্রচুর ওভারটাইম কাজ করতেন। আর সেখানে সবসময় বরাত পড়তো তখনকার সময়। তিনি সকাল 6টার সময় যাইতেন কাজে, আর রাত্রে মানে 12টার দিকে আসতেন, 16 ঘন্টা কাজ করে, আর বরাত পড়তো প্রচুর। আর আমাকে বলতেন যাওয়ার সময় আমি যে রুমে থাকতাম ওই রুমে হিটার অন করে যে যাইতেন, আর বলতেন যে দেশ থেকে আসতে কোনো কিছু বুঝে না, ঠান্ডার মধ্যে হিটার অফ করে ঘুমায়। তখনকার দিনে শুধু ইলেকট্রিক হিটার ছিল, এইরকম সেন্ট্রাল হিটিং এর জন্য ছিল না। তো এটা দেখে আমি উঠে দেখলাম উনি বরফ পড়তেছে আর উনি হেঁটে হেঁটে যাচ্ছেন কাজে। কোনো বাস নাই, গাড়ি নাই, অনেক দূরে হাঁটতে যেতে হয়। তো দেখে আমার ভালো লাগলো না। পরের দিন আসছেন, আমি বললাম কাজে যাব। তাই সেখানে কোনো কাজের ব্যবস্থা ছিল না, তাই আমি লন্ডনে চলে আসলাম। তো লন্ডন আমার আত্মীয় একজন ছিলেন জগন্নাথপুরেরই, ইলফুডে থাকতেন। ওনার রেস্টুরেন্ট থেকে আমি কাজ শুরু করি 78-এ। তারপরে ওই রেস্টুরেন্টে 2-3 বছর পরে আমি পার্টনারশিপ নিছি। পার্টনারশিপ নিয়ে তারপরে ওই ইলফুডেই 1984-এ আরেকটা রেস্টুরেন্ট করলাম। তারপরে বার্কিংয়ে মুভ করলাম 1989-এ। বেঙ্গল আনসার নামে একটা রেস্টুরেন্ট খুললাম। তারপরে 2-1 বছর পরে আর একটা রেস্টুরেন্ট ওপেন করছি লং ব্রিজ রোড বার্কিংয়ে। ওই বার্কিংয়ে অনেকদিন, গত 30-35 বছর। একটা ক্যাশ এন্ড ক্যারিও ছিল, বেস্ট ফুড ক্যাশ এন্ড ক্যারি, গত 10-15 বছর রান করছি। আচ্ছা। তো ওই সুবাদে আমি ওই এলাকাতে আছি অনেকদিন যাবত। ইলফুড, বার্কিং, দুনো দুনো জায়গাতেই ইয়ে করে চলতেছে।
হুম। তো এইভাবে বিজনেস শুরু, বিজনেস থেকে পলিটিক্স, কমিউনিটি ওয়ার্ক। পলিটিক্সে আপনি মানে কোন সালে আপনি সিরিয়াসলি মানে আপনি ইয়ে করেন মানে অ্যাক্টিভ হন, কোন সালে এবং কোন পার্টিতে? আমি 2010-এ লেবার পার্টি জয়েন করছি। আচ্ছা লেবার পার্টি 2010 থেকে খুবই অ্যাক্টিভ হয়ে কাজ করলাম। আচ্ছা আমি অ্যাক্টিভ হয়ে পার্টির জন্য অনেক কাজ করছি। আমি প্রথম পার্টির ফান্ড রাইজিং সেক্রেটারি ছিলাম। আর আমার রেস্টুরেন্টে আমরা অনেক ফান্ড রাইজিং করেছি আর কি পার্টির জন্য। আর সেই সুবাদে আমার যে লিডার ডারেন রোডওয়েল বার্কিংয়ের ছিলেন এবং মার্গারেট হজ, ওরা প্রায় আসতো আমার রেস্টুরেন্টে, তাদের সঙ্গে ভালো পরিচয়। তারাই আমাকে ইনভাইট করলো। তখনকার সময়ে আমাদের বাঙালি কোনো মেম্বারও ছিল না, এমনকি কোনো কাউন্সিলরও ছিল না বাঙালি। তো আমি জয়েন করলাম, তারপরে মেম্বার অ্যাক্টিভ হলাম ফান্ড রাইজিং করে করে। তারপরে আমাকে দেওয়া হইলো বার্কিং সেলফির চেয়ার আচ্ছা 2015-এ। আচ্ছা। 15, 16, 17 লাগা 3 বছর আমি বার্কিং সিএলপির চেয়ার ছিলাম লেবার পার্টির। হুম, তারপরে 2018-এ গিয়ে ইলেক্টেড কাউন্সিলর হলাম হুম, বার্কিং থেকে। 4 বছর সেখানে ছিলাম, তারপরে 2022-তে রেড ব্রিজে মুভ করলাম। রেড ব্রিজ থেকে ইলেক্টেড হইলাম 2022-তে। বর্তমানে বার্কিং ডেগানা বা রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর। আমি যে ওয়ার্ডের নাম হচ্ছে লক্সুর ওয়ার্ড, আচ্ছা, যেটা ইলফুড লেইনের অধীনে আর কি। ঠিক আছে। খুব বিজি একটা এরিয়া, তো আপনি প্রচুর যেখানে বর্তমানে আছেন, লোকসুর ওয়ার্ড, ওইখানে কি মানে কেমন বাংলাদেশিরা রয়েছেন? প্রচুর বাংলাদেশি। আমার মনে হয় আমাদের ওয়ার্ডের মধ্যেও 5-7 হাজার বাঙালি হবে। প্লাস পুরো রেড ব্রিজে তো আমার মনে হয় এখন আহ, 40,000 বাঙালি হবে। ও মাই গড, তো অনেক বাঙালি তাইলে। অনেক বাঙালি। হ্যাঁ, অনেক রেড বাঙালি ব্রিজ ওরা। কাউন্সিলটা কিন্তু বিরাট। অনেক অন্যান্য কাউন্সিল হয়তো আপনি দেখছেন, হুম প্রত্যেকটা কাউন্সিলে প্রত্যেকটা বারের মধ্যে 2জন এমপি থাকেন। হুম। আমাদের রেড ব্রিজের মধ্যে 4জন এমপি। ও মাই গড, তাইলে তো অনেক বড় পাড়া। অনেক বড় বড়। হ্যাঁ, ইলফোর্ড সাউথে হচ্ছে যেটা আমাদের, হুম আমাদের একজন এমপি। আর ইলফোর্ড নর্থে একজন এমপি। আর উডউড গ্রিন, হুম উডউডে আরেকজন এমপি। হুম। ওয়ান স্টেট আরেকজন এমপি। তো 4জন এমপি আমাদের একটা বড়তে। আর এমনকি কাউন্সিলর আমরা টোটাল 68। আচ্ছা আচ্ছা। অনেক কাউন্সিলর। ও, এটা অনেক তো বড় পাড়া, হ্যাঁ। তো মানে বড় এই বড় তুলনায় টাউন মেসে মনে করেন 45 কাউন্সিলর রয়েছেন, দুইটা আসন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবে টাউন মেসে তো আপনি জানেন যে যেহেতু মানে বাঙালিদের মেইন কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু। উচ্চ বাঙালি হুম, অধ্যুষিত এলাকা, এখানে প্রায় উদ্দেশ্য 1 লক্ষ মানুষ বসবাস করেন বাংলাদেশি। বাংলাদেশ। আহ, তো আপনাদের এলাকায় মানে কোন সাল থেকে আপনারা মানে ওই যে বাঙালিরা যেতে শুরু করেছে, মানে মাইগ্রেশনটা শুরু হয়েছে কোন সাল থেকে মনে করেন যে বেশিরভাগ? আহ, প্রচুর গত 7-8 বছরে প্রচুর বাংলাদেশিরা টাওয়ার আমলি নিয়ম থেকে মুভ হয়ে এদিকে আসছেন। আচ্ছা। রেড ব্রিজ হোল কাউন্সিল, বিশেষ করে ইলফুড, সেভেন কিংস, গুড মেজ, ক্যান্সিল, রেড ব্রিজে প্রচুর। আমরা এই যে ইলেকশনের সময় হুম, নক করলাম, দেখলাম প্রচুর বাঙালিরা, দরজা খুললে দেখি অনেক মানে বাঙালিরা দরজা খুলতেছে। হুম, প্রচুর বাঙালিরা বসবাস করতেছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের মানে কাউন্সিলে বর্তমানে আপনি বলছেন যে 68 কাউন্সিলর রয়েছেন। তো এর মধ্যে কয়জন আপনারা বাঙালি আর কয়জন মানে নন বেঙ্গলি, বা আপনি যদি বলতে পারেন? আমরা টোটাল বাঙালি 13 জন কাউন্সিলর। আচ্ছা বাঙালি 13 জন, সবাই আমরা সিলেটি। আচ্ছা আচ্ছা আর 68-এর মধ্যে আমরা লেবার কাউন্সিলর হচ্ছে 63। মাত্র আচ্ছা। 7-8 জন রয়ে গেছে টরি। সরি, ওকে, ভেরি গুড। আমাদের মানে লেবার পার্টির মেজরিটি। আচ্ছা আমাদের লেবার পার্টির যে এমপিরাও লেবার পার্টির, এমনকি লিডারও লেবার পার্টির, আচ্ছা। মেয়রও লেবার পার্টির। মানে আমার যতদূর মনে হয় ফয়জুল ভাই যে বেশি আগে যে নয়, হয়তো 10-15 বছর আগে এটা কিন্তু কনজারভেটিভের একটা হাব ছিল, কনজারভেটিভ একটা কনজারভেটিভ পুরো আর এইটা ছিল। এইটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মনে করি যে আপনি বা আপনাদের কমরেড যারা আছেন ওইখানে মানে খুবই হার্ড ওয়ার্ক করেছেন। মানে এটা ওভারটার্ন করে ফেলছে, এটা তো টোরি এরিয়া ছিল আমরা জানি, টোরি এরিয়া থেকে এখন লেবার এরিয়া হয়ে গেছে। আমি তো বললাম না আপনাকে, 1972 যখন আসছিলাম, জি। ফুল কাউন্সিল ছিল 100% ছিল টরি। আচ্ছা ইলফোর্ড সাউথ নর্থ একজনও লেবার কাউন্সিলর ছিল না, এমপি কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ওয়ার্ডে মনে করেন যে এমনকি যে ওয়ার্ডের কাউন্সিলর আপনি, তখন সময় একটা মসজিদ। আহ, এই এই ওয়ার্ডে, জি, সরি,
আপনাদের এইখানে যেমন টাউন আছে মনে করেন প্রায় 60টার অধিক, আমার মনে হয় 60টির অধিক মসজিদ এবং কালচারাল সেন্টার রয়েছে। ওইখানে মানে রেড ব্রিজে কয়টা মসজিদ কালচারাল সেন্টার আছে? মসজিদ 25টার উপরে হবে। 25টা, কিন্তু আচ্ছা। 1978 একটু ছিল না। তখনকার দিনে আমি ইসলামের মসজিদে ঈদের নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে যাইতাম। আচ্ছা রেড আচ্ছা। ব্রিজ কোনো মসজিদ ছিল না, বার্কিং ডেগানাম কোনো মসজিদ ছিল না তখনকার দিনে। তখনকার ইংলিশ মানে মেজরিটি ইংলিশ ছিল হুম, রেড ব্রিজে এবং বার্কিং ডেগানামে দুটাতেই। আচ্ছা আচ্ছা। এখন তো বার্কিং ডেগানামেও মসজিদ 25-26টা হবে। আর ওই যে মানে আপনাদের ওয়ার্ডের মেইন সমস্যাগুলো কি একটু যদি ব্যাখ্যা করতেন? মেইন সমস্যাগুলো কি, মানে কোন কারণে সমস্যা লোকেরা আপনার কাছে আসে? হুম সমস্যা বিশেষ করে ইলফুড লেন আপনারা জানেন, গ্রিন গ্রিন স্ট্রিটের মতন। গ্রিন স্ট্রিটের পরেই যে একটা বিজি আমাদের এশিয়ানের শপিং, হুম, যেখানে শাড়ি, জুয়েলারি, ইন্ডিয়ান সেলোয়ার কামিজ সহ সব ধরনের দোকান রয়েছে। এবং গ্রোসারি, সুপার মার্কেট, ক্যাশ অ্যান্ড ক্যারি প্রচুর আছে। দিনের বেলা প্রচুর বিজি থাকে ওই এই শপিং নিয়ে। আর ইভিনিং হচ্ছে ইটারি প্লেস হয়ে গেছে এখন, প্রচুর রেস্টুরেন্ট টেক হয়ে। তো সারাদিনই বিজি, খুব বিজি একটা রোড। আচ্ছা, এই যে ইলফুড লেনের কথা বলছেন। মানে ক্লিনিং এর ইলফুড লেনের কথা বলছি, আমার ওয়ার্ড ইলফুড লেনে। হুম, তো এই খুবই বিজি, অনেকটা ক্রাইমও হয়ে থাকে। তো ক্রাইমই একটা বিগ ইস্যু। তাছাড়া ক্লিনিংটাই আমি বেশি গুরুত্ব দিই ক্লিনিংয়ে। কারণ আমি যখন যাই, হাঁটতে যাই, ওয়াক অ্যাবাউট করি আমার ইলফুড লেনে বা আমার ওয়ার্ডে, আমি দেখি কোথায় কি রং আছে, কোথায় ময়লা, কোথায় আবর্জনা আছে, ওগুলা দেখে আমি ইমেল করি। ওরা পরের দিন এসে ক্লিন করে। অথবা ফ্লাই টিপিং আছে অনেক, ফ্লাই টিপিং দেখলে আমি পিকচার উঠাইয়া আনি, তারপরে ওদেরকে পাঠাই দিই। ওরা পরিষ্কার পরিষ্কার করে। এমনকি ইরফুল লাইনের ইদানিং আমি চেঞ্জ করছি কি, আমার একটা অ্যাচিভমেন্ট বলবো, যে আমি ইলেক্টেড হওয়ার পরে দেখলাম এই যে পেভমেন্টের যে ফুটপাথ যেটা আর কি, এটাতে স্ল্যাব আছে। আর স্ল্যাব যখন ড্যামেজ হয়, ব্রোকেন হয়, আমরা হয়তো আমি রিপোর্ট করি বা যে কোনো জনের রিপোর্ট করে, বা তারা অফিসাররাই যদি ওটা আসা দেখে বা রিপ্লেস করে। তো স্ল্যাবের ইনস্টেড অফ স্ল্যাব ওরা ওই যে ব্ল্যাক টার্মাক আছে না, হুম, টার্মাক দিয়ে কভার করে করে যাচ্ছিল এতদিন। আহ, পেভমেন্টটা একদম মানে দেখতে খুব খারাপ লাগতো। তো আচ্ছা, আমি কাউন্সিল মিটিংয়ে আমি এটা কোয়েশ্চেন করলাম হুম, যে একটা স্ল্যাব যদি নষ্ট হয় বা ড্যামেজ হয়, যে হুম, স্ল্যাবের ইনস্টেড স্ল্যাব আরেকটা স্ল্যাব কেন দেওয়া হয় না? এই ব্ল্যাক টার্মাক দিয়ে রাস্তাকে যেমন বিভিন্ন কালার হয়ে গেছে, ব্ল্যাক, ব্রাউন, কালো, সাদা এরকম। আচ্ছা, আমরা তো ফিফথ রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, হুম, আমাদের রাস্তাঘাটের তো উন্নতি এইরকম না। আমি হলিডেতে প্রচুর যাই, অন্যান্য দেশে আমাদের মতন রিচ না, কিন্তু তাদের পেভমেন্ট কত সুন্দর। হুম, আমাদের পেভমেন্টটা এত নোংরা কেন? আর যখন রিপেয়ার কেন ভালো হয় না? তখন আমি রিকোয়েস্ট করলাম যে স্ল্যাব যদি ড্যামেজ হয়, ব্রোকেন হয়, তো ইনস্টেড অফ ব্ল্যাক টার্মেক ক্যান ইউ প্লিজ চেঞ্জ ইট টু স্ল্যাব। তারা হুম, এগ্রি করছে। এবার 200 স্ল্যাব ছিল ওই রোডে, সবগুলা যে ওই যে ব্ল্যাক টার্মে করেছিল, ওইগুলাকে আবার উঠাইয়া এখন মোর দেন 200 বিগ বিগ স্ল্যাব, এত বড় ওরা এখন করে নিছে। এখন পেভমেন্টটা বিউটিফুল লাগে দেখতে, খুব আচ্ছা। সুন্দর লাগে দেখতে এখন। এটা আসলে খুবই দারুণ এবং একটা ওই পয়েন্ট আপনি তুলেছেন। যেমন আমিও আপনি জানেন যে বিভিন্ন দেশে যাই, মানে বদ্ধ একটা নর্থ আফ্রিকান দেশে গিয়েছিলাম, তো আমি ফলো করলাম যে আমি হুম, কম্পেয়ার করলাম। পেভমেন্টটা খুবই দারুণ, কিন্তু খুবই মানে হাই স্ট্যান্ডার্ড পেভমেন্ট ছিল। হুম, মানে হুম, তুলনামূলক, মানে এই দেশ যেহেতু আপনি বলছেন যে আমিও তো জানি যে ফিফথ রিচেস্ট কান্ট্রি, এইখানে কিন্তু এ, মানে তুলনামূলক মানে খুবই সাবস্ট্যান্ডার্ড, মানে রাস্তার অবস্থাটা, পেভমেন্টের অবস্থাটা। রাস্তা হুম। ওখানে হয়তো পথ হোল নেই বেশি। ওই দেশে। যেমন আমি ওই যে পর্তুগালে গিয়েছিলাম গত বছর, দেখলাম পর্তুগাল তো তেমন একটা ধনী দেশ না, কিন্তু তার না, তার না, না, ইউরোপের মধ্যে অনেক। হুম, পেভমেন্ট, রাস্তা, পথ তো দেখাই যায় না। এদের তাই তো তো। পথ, আপনি তো নিজে ড্রাইভিং করেন আমি জানি, পথ বিরাট একটা সমস্যা। পথ হুম, মানে ওই দেশে কিন্তু পথ মানে হলে পরেই তারা তারা মানে তাড়াতাড়ি, খুবই মানে ইমার্জেন্সি ব্যক্তি দিয়ে তারা ঠিক করে ফেলে, কিন্তু এই দেশে কিন্তু এইটা সাধারণত দেখা যায় না আগে।
দেখা আর যায়। ক্রাইম যেটা আমি দেখছি যে উদ্যত আমাদের এখানে লন্ডন বিশেষ করে প্রত্যেকটা বাড়াতেই ওই যে গাড়ি চুরি, তারপর হুম। রোবারি, এগুলা কি সিমিলারলি কি টাউনে যেভাবে হচ্ছে ওইভাবে কি রেড ব্রিজেও দেখা যায় ক্রাইমটা, হাউস রোবারি, কার রোবারি? হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, আমাদের এই যে এই সেফে নেবারহুড টিমের মিটিং এ গেলেই তারা যে কোয়ার্টারলি মিটিং করি, কোয়ার্টারলি তারা রিপোর্ট দেয় হুম, যে প্রতি কোয়ার্টারেই প্রচুর গাড়ি ব্রেক ইন হয় অথবা চুরি হচ্ছে, হুম, এই সমস্ত তারা রিপোর্ট দেয়। হাউস অনেক সময় ব্রেক ইন করে, আচ্ছা, আচ্ছা, দিনের বেলা করে ফেলে। অনেক জায়গায় আছে যে ওরা হয়তো ফলো করে যে সবাই কাজে চলে গেছে, বাসায় কেউ নেই, হুম, তো এমতো অবস্থা অনেক সময় ব্রেকিং করে। তো আমি বলবো আপনার মাধ্যমে যারা দেখতেছে বা এই অনুষ্ঠান দেখবে, যে সবসময় আপনারা কেয়ারফুলি থাকবেন, বাসার মধ্যে অ্যালার্ম না থাকলে অ্যালার্ম অ্যালার্ম লাগানো খুবই জরুরি। হুম। সিকিউরিটি ভেরি ইম্পর্টেন্ট। বাসা অবশ্যই। বাইরে চলে যান, অ্যালার্ম থাকলে আজকাল মোবাইলের সঙ্গে কানেকশন থাকে। হুম, কেউ বাসায় হাত দিলে মোবাইলে রিং যাবে, মোবাইল থেকে দেখতে পারবেন কে বাসায় পিছনে দিয়ে ঢুকতেছে অথবা সামনে দিয়ে ঢুকতেছে, মোবাইলের সঙ্গে অ্যালার্ম কানেকশন হয়ে যায়। তো হুম, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যাদের বাসা বাড়ি আমাদের রেড ব্রিজে বা অন্যান্য জায়গায় আছে, যারা যেখানে থাকেন, অ্যালার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট হুম। নাউডেজ। ধন্যবাদ, এটা খুবই সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছেন আপনি। অ্যালার্ম পাশাপাশি সিসিটিভি, সিসিটিভি তো মাস্ট আজকালকে। সেনসিটিভ। যেগুলা বলি। আম, আমাদের টাউনসে আপনি জানেন যে হাউজিং ওয়েটিং লিস্টটা খুবই মানে আহ, নাজুক, মানে 23,000 পিপল অন দ্য ওয়েটিং লিস্ট। অনেকে বছরের পর বছর, বছরের পর বছর ওয়েটিং এ থেকেও ওভার ক্রাউডেড, হ্যাঁ, ব্যান্ড টুতে থেকেও কিন্তু বাসা বাড়ি পাচ্ছেন না। তো আপনাদের অবস্থা এখানে কি, মানে কতজন মানুষ ওয়েটিং লিস্টে আছে, এবং হাউস বিল্ডিং এর কি অবস্থা বর্তমানে আপনাদের রেড ব্রিজে? আমাদেরও সেম অবস্থায়, কারণ আমাদের তুলনামূলক তেমন বিল্ডিং বিল্ড হচ্ছে না, এফোর্ডেবল হাউস তেমন একটা বানানো হচ্ছে না। সেটা নিয়ে আমিও গতদিন মিটিং এ আমি কোয়েশ্চেন করেছি আমাদের ক্যাবিনেট, যে ফর হাউজিং যে ইয়ে আছে কাউন্সিলর, তাকে। আমাদের এই আগামী বছর 600 এফোর্ডেবল হাউসেস মানে রিলিজ হবে। 600 তুলনামূলক 600 কিছু না, হুম, কারণ ওয়েটিং এ তো 20,000-এর মতন মানুষ ওয়েটিং এ আছে। আচ্ছা, আচ্ছা। আর এখানে তাহলে তো এফোর্ডেবল ভালো। হাউস হুম, তেমন বানানো হচ্ছে না, আচ্ছা, কিন্তু আমরা প্রেসার দিচ্ছি বানানোর জন্য। হুম, আহ, তারপরে ওরা বলে যে আমাদের তেমন একটা স্পেস নাই, আমরা রাখতে চাই। তার জন্য গ্রিন, আমি যতটা দেখছি আমি বলছি কই না, ওরা তো যেটা ফরেস্ট বলছো, যে হ্যানল ফরেস্ট বা চিউয়েল ফরেস্ট, ওই সমস্ত আমরা টাচ করবো না, এটা গ্রিন রাখতে চাই আমরা। তা পরিবেশ বাঁচাতে গিয়ে বা পরিবেশটা রক্ষা করতে গিয়ে গ্রিনের দরকার আছে। ক্লিনিং এ গ্রিনিং খুবই দরকার, তার জন্য এই স্পেসটা তারা নিচ্ছে না। আর তেমন হাউস বিল্ডিং হচ্ছে না আর কি, এই তুলনামূলকভাবে আচ্ছা, আচ্ছা। আরো হওয়া দরকার। হুম। বুঝতে পারছি। অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অবস্থা কি রেড ব্রিজে? অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, হ্যাঁ আছে। অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার তো এটা তো এটা নাম্বার ওয়ান ইস্যু সব জায়গাতে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। এটা এটা নিয়ে আমরা ডিল করি। এই যে ইনফোর্সমেন্ট অফিসার আছে, আমরা ওদেরকে স্পেশালি ইলফুড লেনে, ওরা সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সারা রাত হাঁটাহাঁটি করে ইনফোর্সমেন্ট অফিসার, গাড়ি নিয়ে বা এমনি হাটে দেখে। আহ, আগে একটু ইয়ে ছিল, এরিয়া ইলফুড লেন বেশি ইয়ে ছিল আর কি। তারপরে ইনফোর্সমেন্ট অফিসার দিয়ে আমরা অনেকটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এমনকি ওই যে সেফ নেবার টিম আছে না, পুলিশ টিম, লোকাল পুলিশ, ওরাও মনিটরিং করে, ওরাও ইয়ে করে, যাতে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এবং ড্রাগ ইস্যু আছে সেটা কিভাবে লাঘব করা যায়। ওই চেষ্টায় আমরা ওয়ার্কিং অন ইট, আমরা সবাই মিলে কাজ করতেছি। হুম, সেফ অ্যান্ড নেবারহুড এবং এনফোর্সমেন্ট অফিসার নিয়ে ঠাকুর দিচ্ছি আর কি। ঠিক আছে। আর এবং আপনি যখন সার্জারি করেন, আহ, কোন বিষয়টা মানে খুবই গুরুত্ব পায় বা বেশি মানে বেশি বেশি বা আসে আপনার কাছে, মানে কোন আচ্ছা, বিষয়টা আসে দেখতে? আজকে সার্জারি ছিল, কিন্তু ওইটাই নাম্বার ওয়ান তো হাউজিং। হাউজিং, আচ্ছা, আপনারা আচ্ছা। জানেন হাউজিং এর অবস্থা, যে এই যে ব্রেক্সিটের পরে ইউরোপ থেকে প্রচুর লোক আসছে।
হুম। প্রচুর সব নাম কতটা ইউরোপ মানে তো সব কান্ট্রি থেকেই হুম। প্রচুর লোক আসছে, কিন্তু ওদের খুবই এই টাকল দেওয়া যাচ্ছে না যে বাসা বাড়ি খুবই এজেন্টের কাছে কোনো বাসা বাড়ি নাই, হুম। মানুষের এজেন্টের কাছে ফোন করলে যোগাযোগ করলে ওই বাসা বাড়ি নাই। তো আচ্ছা। ওরা খুবই একটা ইয়েতে আছে বাসা বাড়ির জন্য। অনেক হুম। আছে 5 বছর 6 বছর হয়ে গেছে, তারা মনে করে 5 বছর 6 বছর হয়ে গেলে এখন আমরা উইল গেট রাইট টু গেট আওয়ার ওন প্লেস। হুম। তো আসলে বলে আমরা তো 5 বছর 6 বছর হয়ে গেল, হুম। আপনারা বললেন 5 বছর 6 বছর পরে আমরা বাসা পাবো, আমাদের বাসা কোথায়? বুঝতে পারছেন? হ্যাঁ, তো হ্যাঁ। এখন আজকে বললাম বলে ভাই ওয়েট করতে হবে, কারণ তো লিস্টটা তো কমতেছে না, শুধু বাড়তেছে, মানুষও আসছে আর লিস্টও বড় হচ্ছে, অন্য অন্য এরিয়া থেকে মানুষ এদিকে আসতেছে, তার জন্য সেই অনুপাতে তো বাসা বাড়ি বা বিল্ডিং বানানো হচ্ছে না। তো একই অবস্থা, আমি বললাম যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যাদের হেলথ ইস্যু আছে হুম। ওই সমস্ত দিকে দেওয়া হয়। তো আচ্ছা। কোনো হেলথ ইস্যু থাকলে অবশ্যই আমি একটু ইয়ে করতে পারি, আপনাদের ইয়ে বা ছেলে মেয়ে অনেক সময় আছে না, ধরেন মেয়ে বা ছেলে এক রুমে থাকতেছে, বয়স 11 12 এরকম হয়ে গেছে। হুম। একটা ছেলে একটা মেয়ে তো এরকম এ বসে এক রুমে থাকা যায় না, দুইটা ছেলে দুইটা মেয়ে হইলে এই বসে এক রুম শেয়ার করতে পারে। তো হুম। এইরকম হয়ে যদি থাকে ছেলে মেয়ে, তো একটু প্রায়োরিটি ওদের একটু বেশি হয়, তো কেসটা একটু আগায় নেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা একটু টাচ করব বর্তমান যে আমরা সাধারণ নির্বাচন যেটা হয়েছে বাংলা এই দেশে ইউকেতে, ইউকে হুম। নির্বাচন জেনারেল ইলেকশন 2024 সাল। আমরা অতীতে লাস্ট আমরা ইলেকশন করেছিলাম 2019 সালে। আহ, তো দীর্ঘ 4.5 বছর পর হঠাৎ একটা স্ন্যাপ ইলেকশন অ্যানাউন্স করলো সাবেক যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবং আমরা তো দেখেছি যে লেবার পার্টি বিপুল ভোটে জয় জয়ী হয়েছেন, প্রায় 421টা সিট নিয়ে। একটা হিস্ট্রি করেছেন, একটা ইতিহাস করেছেন। কারণ এরকম কোনো মানে আগে বা ব্রিটিশের ইতিহাস আমার মনে হয় না এত সিট নিয়ে একটা সরকার গঠন করেছে, এইটা একটা কিন্তু হিস্ট্রি হয়েছে। এবং আগের যে সরকার ছিল টরি পার্টি বা কনজারভেটিভ, তারও আরেকটা হিস্ট্রি করেছে, সবচেয়ে সর্বনিম্ন সিট পেয়ে একশো 121টা সিট নিয়ে তারা মানে হুম। ফেল করেছে আগে। তো এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এটা কি লেবার পার্টির জয় না কনজারভেটিভের ব্যর্থতা? একটু যদি আপনি বিশ্লেষণ করেন। ধন্যবাদ, সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা এই 4 জুলাই যে আমরা ইলেকশন, জেনারেল ইলেকশন হলো, আমাদের লেবার পার্টি, আমি লেবার পার্টির কাউন্সিলর যেহেতু, আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই খুশি যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছে এত সুন্দরভাবে, যে আমাদের লেবার পার্টি 14 বছর পরে আমরা লেবার পার্টি ক্ষমতায় আসছে। আমরা রিয়েলি ওয়ার্ক হার্ড, আমাদের লিডার বা এমপি বা কাউন্সিলররা আমরা প্রত্যেক টাউনে টাউনে আমরা প্রচুর ক্যাম্পেইন করেছি যে 14 বছরের কিভাবে আমরা রেকর্ড ভাঙবো, কিভাবে আমরা বাউন্স বাক করব। আমাদের লেবার পার্টি অনেক দিন হয়েছে, 14 বছরের উপরে হয়ে গেছে কি, যে ক্ষমতায় আসতে পারতেছে না। তাই আমরা প্রচুর কাজ করেছি, কাজের ফল আমরা খুবই ভালো হয়েছে। এই 421টা না কয়টা সিট যে আমরা পেয়েছি, এই লেবার পার্টি মানে মেজরিটি, কোনো কলিশনও করতে হয় না, এক্সাইডিয়া মেজরিটি লেবার উইন করেছে। আমাদের নিউ লিডার প্রাইম মিনিস্টার হয়েছে স্যার কের স্টারমা, হি ইজ রিয়েলি ওয়ার্ক হার্ড অ্যান্ড বিল্ড পার্টি, পার্টিতে অনেক দূর এগিয়ে নিয়ে আসছে। তার জন্য অল ওভার ইউকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করেছে, যে অনেক শুধু লেবার সিট উইন করিনি, অনেক যেন টরি সিট ওর আমরা গেইন করেছি। আমরা পাশাপাশি অনেক নতুন নতুন সিট আমরা আমাদের সেফ সিটে ক্যাম্পেইন না করে নতুন টরির যে নর্থে দিয়ে উডউড গ্রিন, ওই হার্লো, পালমাস গ্রিন, গোল্ডাস গ্রিন, সাউথ এন্ড, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যেখানে টরি হোল্ড, ওই জায়গা থেকে আমরা ক্যাম্পেইন করে আমরা জিত ছিনিয়ে নিয়ে এসেছি। হুম। খুবই আনন্দিত আমরা, যে জায়গায় কাজ করছি লেবার ভালোভাবে মানে উইন করছে। তো ধন্যবাদ জানাই আ- ভোটারদেরকে আমার সাপোর্ট করার জন্য। প্রশ্নর উত্তর সঠিক পাইনি আমি আসলে। আমার প্রশ্নটা ছিল যে এই বিজয়টাকে আপনি কি লেবারের বিজয় হিসেবে দেখছেন না কনজারভেটিভের ব্যর্থতা?
অবশ্য কনজারভেটিভের ব্যর্থতা আছে। তারা কিন্তু এই গত কয়েক বছর ব্রেক্সিটের পর থেকে দেশ কিন্তু স্ট্রাগলিং ইকোনমিক্যালি, কিন্তু ওরা পাত্তাই দিচ্ছে না, তারা মানতেই রাজি না যে দ্য কান্ট্রি স্ট্রাগলিং উইথ ইকোনমিক। হুম, কিন্তু তারা বলে না, আমরা তো ব্রেক্সিট করেছি এবং আমরা দেশ কোভিড এর জন্য একটু পিছিয়ে গিয়েছে। মানে কোনো সময় তাদেরকে বলতে গেলে তারা শুধু কোভিড এর দোহাই দেয়, কোভিড এর জন্য একটু দেশটা পিছিয়ে আছে না, অন্যথায় দেশ কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এটা তো একটা ভুয়া ওরা বলে যাচ্ছে। আসলে ব্রেক্সিট পর থেকে আমাদের, ব্রেক্সিট এবং কোভিড এর পর থেকে দেশের অবস্থা খুবই খারাপ, খুবই ইকোনমিক ডাউন। আমাদের আপনারা দেখবেন খেয়াল করে, আগের মতন সুপার মার্কেটে স্টকও তেমন পাওয়া যাচ্ছে না। ইউরোপ থেকে তেমন স্টক আসতেছে না। তারা মানে ব্যাকডোরে যা আসতেছে ফরেন ডোরে আসা হচ্ছে না, আমাদেরকে মার্কেটিং মানে ইউরোপে তেমন ভাবে দিচ্ছে না বা তারা করতে পারছে না। আমি আশা করি আমাদের নিউ গভর্নমেন্টে ইউরোপের সঙ্গে বসে মার্কেটে কিভাবে আবার ব্রিটেন যেতে পারে আর সুন্দরভাবে ওদের সঙ্গে মার্কেটে মানে বিজনেস করে এবং আমাদের মার্কেটিং করে আমাদের দেশের যে চাহিদা কিভাবে মেটানো যায়। সরকার, ওদের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা, তা ব্যর্থতার দরুনও মানে পাবলিকরা লেবারকে ভোট দিয়েছে। দে ওয়ান চেঞ্জ, দে আর নো দ্য কান্ট্রি কোন দিকে যাচ্ছে ওরা দেখেই তারা চেঞ্জের জন্য তারা ভোট দিয়েছে। কিন্তু আমরা সাথে সাথে চেঞ্জের কাজ করা শুরু করা হয়েছে হুম। আমাদের যারা মিনিস্টার হয়েছে। আমি যেটা লক্ষ্য করলাম যে আসলে কনজারভেটিভ পার্টি কিন্তু বড় বড় মানে রিস্ক নিয়েছে তাদের আমলে। যেমন যে ব্রেক্সিটটা, আমার দৃষ্টিতে এটা কিন্তু বিরাট একটা রিস্ক ছিল। ব্রেক্সিট না হলে হয়তো আজকে পর্যন্ত ডেভিড ক্যামেরন থাকতো প্রাইম মিনিস্টার হয়তো বা। হুম, ব্রেক্সিটটা করে তারা বিরাট একটা গ্যাম্বল করলো। করার পরিণতিটা যেটা আমরা একটা প্রাইস পে করলাম। প্রত্যেকটা হুম, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, কিন্তু ওই যে কস্ট অফ লিভিং ক্রাইসিস যেটাকে বলে এই দেশে, yes, মানুষের বলে দ্রব্যমূল্যের দাম। তো এগুলা কিন্তু বেড়ে গেলো, আমরা অলমোস্ট 20-30% করে মানে দাম বেড়ে গেছে। আহ, ইউরোপের সাথে তো আমাদের যোগাযোগ নাই বর্তমানে, মানে যোগাযোগ আছে। ওই যে প্রত্যেকটা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমরা তো ট্যাক্স দিতে হচ্ছে, আগে যেটা ফ্রি ছিল, আগে ট্যাক্স দিতে হতো না কিন্তু। তো এটা না, থেকে তো তারপরে তো অলরেডি ইউরোপিয়ান বিভিন্ন দেশে তারা আইন করে ফেলছে যে আমরা এখন ইউকে থেকে গেলে ভিসা নিয়ে যেতে হবে কিন্তু। এইটা কিন্তু এডেড একটা কস্ট আপনার। তারপরে তো দেখেন গত 14 বছরে একটা উন্নত দেশে, যুক্তরাজ্যের মতো একটা দেশে পাঁচজন মানে আমরা প্রধানমন্ত্রী পেলাম। এটা কি বোঝায় যে তারা অনেক ইনফাইটিং। ব্যর্থতা। হ্যাঁ, তাদের মধ্যে অনেক ইনফাইটিং ছিল, হ্যাঁ, ভোটিং ছিল। তারপরে তারা প্রত্যেকটা মানে লিডার কিন্তু ব্যর্থ হয়েছে মানে খুবই স্বল্প সময়। আহ, যেমন ডেভিড ক্যামেরন আমার মনে হয় একটু লং টাইম ছিল আগে, কিন্তু আহ, হুম, তাছাড়া ওই হুম, দেখেন ওই যে হুম, যেমন টেরেসা মেও মাত্র 2 বছর ভেতরে সে চলে গেল। হ্যাঁ, তারপরে বরিস জনসনও মানে বেশি দিন থাকতে পারেনি। থাকতে পারে না। রেকর্ড ব্রেক করেছে ইয়ে আপনার ওই যে প্লিজ ট্রাস, হ্যাঁ, লিস্ট ট্রাস মাত্র 6 সপ্তাহের মধ্যে সে চলে গেল। চলে যেতে হয়েছে। এবং ঋষি সুনাক মোটামুটি ওই একটা কথা আছে যে সে কিন্তু ভালো একটা ফাইন্যান্স মিনিস্টার ছিল, চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার ছিল অনেকে বলে হুম, সাধারণত, দলমত নির্বিশেষে। কিন্তু একটা কথা আছে ওই যে বলে না যে ইউ ক্যান বি এ গুড সান বাট নট এ গুড ফাদার। হ্যাঁ, that's right. তেমনি ভাবে সে একটা ভালো ফাইন্যান্স মিনিস্টার ছিল, কিন্তু আমার মনে হয় প্রাইম মিনিস্টার হওয়ার পরে তার দলটাকে সে কিন্তু ধরে রাখতে পারেনি, টিকে রাখতে পারেনি, হুম, এবং পলিসিগত ভালো কিচ্ছু উপহার দিতে পারেনি জনগণকে, না, দেশকে। যার কারণে এত মানে খারাপ একটা ফলাফল করলো আর কি তারা। ব্যর্থ। এটা আহ, এটা ব্যর্থতা, ব্রেক্সিট আসলে বড় একটা ব্যর্থতা। কারণ গ্রেট ব্রিটেন নাম, যেটা যে গ্রেট ব্রিটেনে ওয়ার্ল্ডকে রোল করছে, জি, এখন যদি ইউরোপে না থাকলে, ইউরোপে তো কোনো সে না, ইউরোপের exactly, ইউনাইটেড নেশনের কোনো বা ইউরোপিয়ান ইউনিয়নের মিটিংও যেতে পারবে না, জি, তাহলে একগরি হয়ে গেল না। জি, যদি জি, ইউরোপ থাকতো তাহলে তো ইউরোপ গিয়ে ইউরোপটাকে রোল করতে পারতো। এক্স্যাক্টলি। ইউরোপে তাদের সে থাকতো, স্ট্রং একটা বলিষ্ঠ একটা পদক্ষেপ থাকতো, কোনো কিছু রইলো না, একগুড়ি হয়ে গেল। এটা তো কান্ট্রির জন্য ভালো একটা দিক না। এবং আরেকটা জিনিস যেটা জনগণ ফলো করেছে বা নিজেও আমি ফলো করেছি, যে আমরা আশা করেছিলাম যে সাবেক সরকার মানে পাবলিক সার্ভিসে
ইনভেস্টমেন্ট করবে তারা কিন্তু টোটালি ফেল করেছে। তারা হুম ডেসিমেট করে ফেলেছে পাবলিক সার্ভিস। এনএইচএস এ মানে কোনো ইনভেস্টমেন্ট করেনি। আজকে হুম দেখেন এনএইচএস ডক্টররা, জুনিয়র ডক্টররা তারা কিন্তু 6 মাস ব্যাপী কন্টিনিউ মানে স্ট্রাইক করছেন। হ্যাঁ, তারপরে টিচাররাও স্ট্রাইকে ছিলেন, রেগুলার হুম স্ট্রাইকে ছিলেন। ডাস্টবিন ম্যান যারা, তারাও স্ট্রাইকে ছিলেন। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু মানে তেমন একটা পরিবর্তন আমরা দেখিনি, যার কারণে ইট ইজ ভেরি বোরিং ফয়জুল ভাই। কারণ অনেক সময় ইয়াং জেনারেশনের সাথে যখন আপনি চাইবেন যে আলাপ করতে, ডিবেট করতে বা বুঝাতে, পলিটিক্স করবার জন্য বা বোঝার জন্য বা ভোট দেওয়ার জন্য, তারা বলে কি অনেকে ইয়াং জেনারেশন যে আমরা তো কোনো পরিবর্তন দেখছি না। এটা একটা না সারপ্রাইজিং লাগে না আপনার কাছে? অবশ্যই। একটা উন্নত দেশ, ফিফথ রিচেস্ট কান্ট্রি, উই হ্যাভ আ হুম লট অফ মানি, অটোমেটিক। প্রায়োরিটি ইজ রং। হ্যাঁ, দেখা যায় গত 14 বছরে ধনীরা খুব বেশি ধনী হয়েছে, ডাবল ট্রিপল তাদের যে ওয়েলথ, এটা কিন্তু মানে মনে করে 1 বিলিয়ন থাকলে 2 বিলিয়ন 3 বিলিয়ন হয়ে গেছে। আর গরিবরা কিন্তু আরো গরিব হয়েছে। গরিব হয়েছে, জাগাত রয়ে গেছে, গরিব হয়ে তো গেছে। এই ধরনের জিনিস যখন দেখবে ইয়াং জেনারেশন, তারা কিন্তু মানে ফেইথ পায় না যে পলিটিক্সে, মানে পলিটিক্স করার জন্য বা ভোট দেওয়ার জন্য। অনেক ইয়াং জেনারেশনরা তো ভোট দিতে চায় না আজকালকে, কারণ দে ডোন্ট সি এনি চেঞ্জ। মানে এভরি নো ডে, ডে বাই ডে, এভরি ইয়ার দেখেন এনএইচএস এর অবস্থাটা মানে খুবই খারাপ, নাজুক। এখন তো এনএইচএস একটা অ্যাপয়েন্টমেন্ট মিলে না আপনার, নো ইমার্জেন্সি গেলে 12 ঘন্টা লাগে একটা ডাক্তার দেখতে, আপনি চিন্তা করেন। না, অনেক তাই তো মানুষ মারা আমাদের যায়, আজকে যে অনেক মানুষ ওয়েটিং আফগানিস্তানে। এ মারা যায়। তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট, আমি জানি অনেক মানুষ আছেন যারা বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন, 2 বছর 3 বছর হয়ে গেছে, তারা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। না তারপরে ডক্টর, যে জিপি, জিপি গুলাতে এমন একটা সিস্টেম হয়ে গেছে এখন অ্যাপয়েন্টমেন্ট করা যায় না। আপনি জানেন যে আগে তো মানে সাথে সাথে, মানে 10-15 বছর আগে আপনি জিপিতে গিয়ে সাথে সাথে দেখা করা সম্ভব ছিল। কিন্তু এখন এখন যে সিস্টেমটা, আপনি জানেন যে বর্তমানে যেটা করতে হয়, সকালে আপনি মানে 9টার ভেতরে ফোন করতে হয়। হুম তারপরে ফোন করার পরে তারা কি করে, তারা একটা লিঙ্ক দেয়। আপনি বলবেন রিসেপশনিস্টকে, আপনি বলবেন আপনার সমস্যা কি, তারপরে সমস্যা বলার পরে একটা লিঙ্ক দেবে। এই লিঙ্কটা ফিল আপ করে দেওয়ার পরে তারপরে ডাক্তার 48 আওয়ার্স এর ভিতরে তারা যোগাযোগ করে। অনেক সময় কিন্তু করেও না। এটা আমার এক্সপিরিয়েন্স, করেন। আমি দেখেছি একদিন। তো মনে করেন একটা মানে একজন একজন বৃদ্ধ লোক যদি থাকে, একজন পেনশনার, হ্যাঁ, তারা কোনো সময় ল্যাপটপ, স্মার্টফোন ইউজ করেন নাই, তো তারা না তাদেরকে তো মানে একটা কষ্ট দেবো না, মানে তারা কিভাবে এইগুলা মানে সার্ভিসটা অ্যাক্সেস করবে? এটা কিন্তু চিন্তা করা দরকার। এই যে না অবশ্যই অবশ্যই। আধুনিক একটা সিস্টেম নিয়ে আসলো তারা, এবং খুবই ক্রুল, খুবই টাফ। মানে হুম প্রত্যেকটা ডাক্তার নাকি এখন মাত্র কয়েক মিনিট সময় দিতে পারে লন্ডনে, অন্তত কয়েক মিনিট সময়। এত তাড়াহুড়া করে আমি অদ্য গিয়েছিলাম আমার জীবির কাছে, মাত্র 3 মিনিট সময় দিয়েছে আমাকে। আর কি বলবো? তো আমি না এটা বুঝতে পারি না যে এইভাবে যদি চলতে থাকে ফজলুল ভাই, আমরা কোথায় যাচ্ছি একটা উন্নত দেশ হিসেবে, একটা জাতি হিসেবে? এই দেশকে তো না আপনি জানেন যে অন্তত গত 200-300 বছর থেকে সারা বিশ্ব ফলো করতো একটা রোল মডেল হিসেবে। কিন্তু আজকে আমরা ফলো করছি, আমরা কিন্তু একেবারে ছেড়ে দিছি। মানে আমার ওটাই খারাপ না, লাগে, দুঃখ লাগে, আর এই দেশটা রাইট ডাইরেকশনে যাচ্ছে না দেশ। হ্যাঁ। দেশটা হাউজি রাইট ডাইরেকশনে যাচ্ছিল না। প্রথমে আসার পরে বলছিল যে তারা এভরি ইয়ার আমরা এখানে 300,000 মানে বাসস্থান দরকার এভরি ইয়ার। কিন্তু ওইখানে 100,000 বাসস্থান মানে তৈরি করা হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল। হুম তো হুম হুম আহ, এটা হাউজিং বর্তমানে একটা হয়েছে, মানুষের ঘর পাচ্ছে না। লন্ডন আপনি জানেন, আপনি একটু আগে বলেছেন, লন্ডনে একটা রুম মিলে না। একটা রুমের জন্য এক হুম, হাজার পাউন্ড লাগে আগে। এবং যারা বিদেশ থেকে যারা মাইগ্রেন্টসরা আসছে, মাইগ্রেন্ট ওয়ার্কার, ওরা তো হিমটিম খাচ্ছে। হ্যাঁ, ওরা এক তো পাচ্ছে না, আর পেলেও কিন্তু মানে এত মানে হাই রেন্ট, তারা এফোর্ড করতে পারছে না। কান এফোর্ড পাওয়া যাচ্ছে না, পাইলেও কান এফোর্ড। কিন্তু এক্স্যাক্টলি। তো এটা বরিস যার কারণে জনসনের মানে আমলে হাউজিং আপনি ক্রাইসিস সৃষ্টি দেখছিলেন। হয়েছে এইটাতে। আমি মনে করি, আমি আশা করব যে বর্তমান সরকার, লেবার পার্টির সরকার একটু গুরুত্ব দিবে আর কি। আমরা জানি 97 থেকে 2010 পর্যন্ত মানে অনেক ভালো করেছিল। সারা ইউরোপের মধ্যে লেবার সরকার খুবই ডেভেলপ করেছিল, মানে হুম হাইয়েস্ট হুম গ্রোথ রেট জিডিপি ছিল আগে তখন। তো অনেক জনগণ মানে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু ভোট দিয়েছে লেবারকে। এখন দেখা যাক কি হয়। আশা করি তারা আহ, মানে 100% না পারলেও 80-90% যদি মিট করতে পারে এক্সপেকটেশন। মানুষের খুব হাই এক্সপেকটেশন, কারণ গত 14 অবশ্যই, বছরে আপনি তো বলে আমরা গেলেন না। অস্টেরিটি আমরা অস্টেরিটি ফেস করেছি, ট্যুরিজম হুম আন্ডারে আমরা কোভিড ফেস করেছি, তারপরে ব্রেক্সিট আমরা ফেস করেছি। মানে কত বড় বড় ঘটনা দেখেন হয়ে গেল গত 14 বছরে।
তো আশা করি যে এইবার যদি লেবার একটু যদি মানে যেটা আশা আকাঙ্ক্ষা জনগণের, আমি যেটা বুঝতে পেরেছি যে তারা চায় যে মানে হাউস বিল্ডিং হোক, মানে যেখানে 300,000, হ্যাঁ 300,000 তো লেবার না, সমস্ত। আপনি তো লেবার পার্টি ম্যানিফেস্টো মাঝে দেখছেন জি, যে ওগুলা প্রায়োরিটি বেশি দিচ্ছে এনএইচএস, জি, ফিক্স এনএইচএস। হুম, আমরা যেখানে ক্যাম্পেইনে গেছি বলছি যে এনএইচএস কে ডিস্ট্রয় করা হয়েছে টোরি, হুম, আমরা এটা ফিক্স করতে চাই। লেবার পার্টি ক্ষমতায় গেলে এনএইচএস ফিক্স করবে, কাজ শুরু করে দিয়েছে। আজকে আমাদের যে এই ইলফুটের যে এমপি ওয়াইস ট্রেডিং, সে হচ্ছে হেলথ মিনিস্টার, জি, তার সঙ্গে আমরা আজকে মিটিং ছিল। তার কাজ অলরেডি শুরু করতে, সানডে থেকে পোস্ট নেওয়ার পর থেকেই শুরু করে দিয়েছে হসপিটাল ভিজিট করা। সে হসপিটালের ডাক্তার এবং নার্স আরো ইয়ে করতেছে, রিক্রুট করতেছে। এমনকি নতুন হসপিটালও বানানো হবে, যেটা বরিস জনসন বলেছিল তার সময়ে, আমি যদি ইলেক্টেড হই আমি 50টা নতুন হসপিটাল বানাবো, 500 ডক্টর আনবো, নার্স আনবো। কিছুই আনে না, শুধু এমনি ব্লাব দিয়ে গেছে। কিছু করেনি, মানে একেবারে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এখন আমাদের বলা হয়েছে এমনকি লিভিং, কস্ট অফ লিভিং খুবই কষ্টকর মানুষের। এটা নিয়েও কাজ হচ্ছে, কিভাবে উম, মানুষের লাইফ ইজি করা যায়। সেটা আমাদের সরকারের এটা মেইন প্রায়োরিটি। এনএইচএস এবং কস্ট অফ লিভিং এগুলা নিয়ে কাজ, এবং হাউসেস ক্রাইসিস কিভাবে টাকল দেওয়া যায়, এবং এডুকেশন, তিন চাইরোটা মেইন প্রায়োরিটি। কাজ করবে ইনশাল্লাহ, কাজ শুরু হয়ে গেছে। আপনি দেখবেন অচিরেই, বছরের ভিতরে দেখবেন যে আপনার অনেকটা change হয়ে আসছে। না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা তো আশা করবো যে ভালো কিছু আমরা পাবো এই সরকার থেকে, কারণ মানুষ কিন্তু একেবারে বিরক্ত, একেবারে ফেড আপ হয়ে গেছে মানে এটা কোনো হয়ে গেছে। থেকে। তো আমরা আশা করবো যে অন্তত এনএইচএস এর ক্ষেত্রে তারা ভালো একটা ইনভেস্টমেন্ট করবে। এডুকেশন ক্ষেত্রেও, এডুকেশনও তারা কোনো একটা সেক্টরে লক্ষ্য দেয়নি সাবেক যে সরকার ছিল আগে। তো এডুকেশনের ক্ষেত্রে আমরা আশা করছি যে ভালো একটা ইনভেস্টমেন্ট করবে। আর অতীতে আমরা জানি অনেক একটা রিফর্মস নিয়ে এসেছিল লেবার পার্টি, ভালো একটা হুম, ফলাফল করেছিল আগে। যার কারণে আমরা দেখতে পেয়েছি যেমন টাউনের মতো জায়গায় বা লন্ডনের মতো জায়গায় খুব ভালো স্কুল, যে স্কুলগুলা খুবই খারাপ করতো তখন মানে টার্ন অ্যারাউন্ড হয়ে গিয়েছিল, তারা কিন্তু খুব ভালো ফলাফল করছে। বর্তমানে টাউনসে প্রাইমারি স্কুল বলেন, সেকেন্ডারি স্কুল বলেন, কিন্তু তারা কিন্তু ন্যাশনাল অ্যাভারেজ চেয়ে খুব ভালো করছে কিন্তু বর্তমানে ভালো রেজাল্ট। হচ্ছে। হ্যাঁ, তো এগুলা তো অবশ্যই আমরা প্রত্যাশা করি। এবং আমরা প্রত্যাশা করি যে ওই যে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টও খুবই বেশি, এইটা যাতে আরো কমিয়ে আনতে পারে, জব ক্রিয়েশন এটা করতে। খাদ্য বাড়াতে, হ্যাঁ। তারপরে আপনি জানেন যে হোমলেস খুবই সিরিয়াস অবস্থা বর্তমানে। হুম, হাউজিং ক্রাইসিস আর যাতে জব, কমিয়ে আনতে পারি। জবলেস, এটা এগুলা প্রায়োরিটি, মেইন প্রায়োরিটি তারপরে আমাদের সরকারের। ওই যে আপনি জানেন যে এই দেশে মানে ওই যে পভার্টি, যেটা মানে গরিবি খুবই বেড়ে গিয়েছিল, মানে 2010-এ 1 মিলিয়ন মানুষ কিন্তু ফুড ব্যাংকে যেত, এখন বর্তমানে তিন যে মিলিয়ন মানুষ ডেইলি কিন্তু ফুড ব্যাংকে যায়। তো এটা নিয়ে কিন্তু আমার মনে হয় সরকারকে একটু লক্ষ্য করার দরকার। কাজ করবে, কাজ করবে নিশ্চয়। হ্যাঁ, তো হুম, হেলথ কারণ এত উন্নত